50,000 টাকার বিনিময়ে পার্মানেন্টলি আমার বাড়ির কাজের লোক হিসাবে কিনে নিতে চায় আমার সৎ মেয়েকে। সদ্য বিয়ে ভাঙা চিত্রলেখার জন্য প্রস্তাবটা রাখলেন নীতি মেহবুব। বিয়ের সাজে থাকা অষ্টাদশী চিত্রা চমকে ওঠে, অশ্রু ভেজা চোখে তাকালো। লজ্জায় অপমানে বুকটা হু হু করে উঠল তার। দিশেহারা লাগলো নিজের মৃত মায়ের কথা ভেবে। এই সুবিচার পৃথিবীতে আপন বলতে কেউ নেই চিত্রার। আছে কেবল সিমেন্টের স্তূপে ঢাকা তার মায়ের কবর, তার একমাত্র শান্তির ঠিকানা। অত্যাচারিত হওয়ার পর কিংবা মন খারাপের দিনে এই কবরটাই তার একমাত্র আশ্রয়। মাকে ফেলে কোথাও যেতে চায় না চিত্রা, কিন্তু মুখ ফুটে সে কথা বলাও যাবে না। বলবে কিভাবে? তুই শব্দ করলেও তো অকথ্য ভাষায় গালাগাল শুনতে হবে। ভরা মজলিসে তার মৃত মাকে টেনে নোংরা কথা বলা হবে। এসব সহ্য করার ক্ষমতা নেই তার। নিশ্চুপ রইল আর মনে মনে সৃষ্টিকতা স্মরণ করতে থাকলো। নিতু মেহবুবের প্রস্তাবটা মন্দ লাগলো না চিত্রার সৎমা চাঁদনি বেগমের। ওনার টাকার লোভ নেই, কিন্তু চিত্রাকে ঘাট থেকে নামানোর আকাশসম ইচ্ছা আসে। রত্নের মেয়েটা তার দু চোখের বীজ। তাই তো 18-র ঘরে পা দিতেই মোটামুটি একটা সচ্ছল পরিবারের হাতে গছিয়ে দিতে চেয়েছিলেন চিত্রাকে। পরিকল্পনা মাফিক আজ চিত্রার বিয়ে ছিল, কিন্তু বর আসেনি। শেষ মুহূর্তে বন্দীদের সাহায্যে পালিয়েছে এবং বলে গেছে চিত্রার মতো কালির ড্রামকে বিয়ে করতে পারবে না সে। যদিও প্রকৃতপক্ষে চিত্রার গায়ের রং খুব একটা চাপা নয়, তবে কাজের চাপ আর মানসিক অশান্তি থাকার ফলস্বরূপ খানিকটা কালচে দেখায় তার দেহের বরণ। এমনিতেই মেয়েটার গঠন খুবই সুন্দর। খাড়া নাক, হরিণী চোখ, কালো রঙের মসৃণ চুল যা একদম জমিন চুইচুই। স্বভাবে মিষ্টি এবং মিশুকে। ঘরে কাজকর্মের নিপুণা। বয়সের তুলনায় বেশি দায়িত্বশীল মেয়েটা। তার গুণের বাহার থাকলেও ভাগ্যটা অপ্রসন্ন। তাই তো প্রভাবশালী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও কাজের লোক হিসাবে নিলামে ওঠানো হচ্ছে তাকে। ঘরভর্তি মানুষজন বিয়ে খেতে এসেছিল। সবাই বর আসেনি শুনে ভিড় জমিয়েছিল চিত্রার ঘরে। ভেবেছিল সান্ত্বনামূলক দুটো খোঁচা দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু নীতু মেহবুব প্রস্তাব শুনে হকচকিয়ে তাকিয়ে আসে সবাই। পিনপণতা নীরবতা বিরাজ করছে ঘরে। চিত্রার সৎ মা চাঁদনি বেগম কিছু একটা ভাবছেন। এর মধ্যে হুট করে আগমন ঘটে চিত্রার পিতা জনাব আশিকুর শিকদারের। রাগে অগ্নিশর্মা হয়ে চিল্লায় বলেন, খাঙ্কির বেটি, বাইর হ আমার বাড়ি থেকে। ওর মা আমার সুখ শান্তি খাইছে, আর এ অপায় রাইখা গেছে আমার সম্পদ খাওয়ার লাগি। কোন কুক্ষণে যে ওর জন্ম দিছিলাম। কুফা একটা আকস্মিক অকথ্য গালিগালাজ শুনে চমকে উঠে চিত্রা। মারের ভয়ে পিছিয়ে যায় 2 কদম, তাতে দাঁত চেপে সহ্য করে নেয় কথাগুলো। কথার আঘাত ক্ষতবিক্ষত মনকে সামলাতে খামছে ধরেছে লেহেঙ্গার 2 পাশ। তাতে বসানো তীক্ষ্ণ ধারালো স্টোনগুলো বিঁধে যায় চিত্রার হাতে। গাঢ় লালচে তরলে মেখে যায় কোমলে হাতখানা, কিন্তু কারো দেখার ফুরসত নেই। চিত্রা নিজেই অনুভব করতে পারছে না কিছু। শারীরিক আঘাতের চাইতে কথার আঘাতটা বেশি গায়ে লেগেছে। আশিকুর শিকদারে বলা অপ্রীতিকর শব্দচয় চিত্রার বুকে গিয়ে বিঁধেছে, ফলস্বরূপ বহুক্ষণ ধরে রাখা অশ্রুকণা বাঁধন হারায়। গাল বেয়ে গড়িয়ে গিয়ে স্পর্শ করে চিবুক। তার মতো আর একটা অভাগী আছে সৎ মায়ের চাইতে জন্মদাতার নিকট বেশি আবাসিত সে। স্বামীকে অস্বাভাবিকভাবে রেগে যেতে দেখে জলদি ছুটে আসেন চাঁদনি বেগম। সামাজিকতায় বজায় রাখতে মিশে ভান করে বলেন, শান্ত হন, কী সব বলছেন? মানছি চিত্রার দোষ, বিয়েটা ভেঙেছে, তাই বলে আপনি এভাবে চিল্লাপাল্লা করবেন? অসুস্থ হবেন? আপনি কিছু হয়ে গেলে আমার কি হবে? স্ত্রীর নাকা কান্নায় আরও বেশি রেগে যায় আশিকুর সাহেব। হাই প্রেশার রোগী বলে হাজারটা রেস্ট্রিকশন মানতে হয়, অন্যথায় অসুস্থ হয়ে পড়েন। এবারও তার ব্যতিক্রম হলো না। সাময়িক চিল্লাপাল্লায় হাঁপ ধরে গেল ওনার। দর দর করে ঘামতে লাগলো শরীর। স্থির চিত্তে নতমস্তক দাঁড়িয়ে থাকা চিত্রার দিকে তাকিয়ে মাথা আগুন ধরে গেল রীতিমতো। আর নিতে পারছে না তিনি। মেয়েটাকে কেটে টুকরো টুকরো করে পর্দায় ভাসিয়ে দিতে ইচ্ছা করছে, সেটা তার সম্ভব নয়। তাই রেগে চিবিয়ে চিবিয়ে বললেন, আজ এ মুহূর্ত এই মেয়ে ত্যায্য করলাম আমি। আমার কোনো কিছুর ভাগ পাবে না সে। এক্ষুনি বেড়ে যেতে বলে তাকে। চিত্রা আটকে ওঠে বাবার কথায়। চট করে মুখ তুলে তাকায়। বিস্মিত হয় ভাব ভাব। আশিকুর শিকদারের রাগে জেদে হাফসাফ করছেন রীতিমতো। চিত্রা কোনো কিছু না ভেবে সোজা ছুটে আসে তার বাবার কাছে। 2 হাত তার পায়ে জড়িয়ে মাথার জমিনে ঠেকিয়ে ক্রুনন্দন সুরে বলে, আব্বা, ও আব্বা, কাল হয়ে জন্মে ভীষণ অন্যায় করে ফেলেছি আমি। শাস্তিস্বরূপ না হয় আমার গায়ে কুৎসিত চামড়াটা না হয় কেটে ফেলেন, তবু আমার ত্যায্য করিয়েন না।
নির্মম পৃথিবীতে আমায় বাঁচতে দিবে না গো আব্বা, দোহাই লাগে আল্লাহর, একটা সুযোগ দেন আমায়। ঘটনা আকর্ষিত চমকে উঠে সকলে। আশিকুর শিকদার তৎক্ষণাৎ কিছু বলে না। তাকে থমথমে মুখে বসে থাকতে দেখে সেটা আবারও আর্তনাদ করে বলে, আমায় কেবল একবেলা খাবার দিয়েন, আপনার মন চালে ইচ্ছা মতো মারধর করিয়েন, আমি একটুও কান্না করব না, চেঁচিয়ে বাড়ি মাথাও তুলব না, বাড়ির সব কাজও করে দেব, খালি আমার বাড়ি থেকে বের করে দিয়েন না। আম্মুকে ছাড়া কীভাবে থাকবো আমি, একটুখানি দয়া করেন। মৃত স্ত্রীর নাম তার আগে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছেন আশিকুর শিকদারে। বাস বিচার না করে কষে এক লাথি মারলেন। বুকের মধ্যে প্রবল এক আঘাত খেয়ে 3 হাত দূরে ছিটকে পড়ল চিত্রা। সাংঘাতিক ব্যথায় কুঁকড়ে গিয়ে জোরালো চিৎকার দিয়ে বসলো। তাতে বিন্দুমাত্র মন গড়ল না আশিকুর শিকদারে। বসা থেকে উঠে গিয়ে ব্যথাতুর অর্ধ অচেতন চিত্রার হাত টেনে ধরে তাকে হিড় হিড় করে টানতে টানতে বাইরের সিঁড়ির দিকে ধাক্কা মারলেন। মেয়েটা পাক খেয়ে একদম মেন রোডের উপরে গিয়ে পড়ল। চিত্রা তখন বেহুশ প্রায়, কিন্তু তার কানে আসছে পৌঁছালে কিছু নোংরা কথা। কোনো বেশ্যার মেয়ের জায়গা নেই এই বাড়িতে। আর যদি কোনোদিন চৌখাট মারা দেখি তাহলে ভাড়াতে গুন্ডাদের হাতে তুলে দিয়ে আসবো। মায়ের মতো ধর্ষিত হয়ে মরিস তখন। চিত্রার আধ ভেজা চোখে কোল ঘেঁষ গড়িয়ে পড়ল উষ্ণ পানির ফোঁটা। আফসোস হলো নিজের জন্ম পরিচয় নিয়ে। খোদার উপর অভিমান জন্মালো। মুখ ফুটে কিছু বলতে গেলে বমির মতো গলগলিয়ে রক্ত বেরিয়ে আসলো। চিত্রার এলোমেলো মস্তিষ্কে উঁকি দিল একটা প্রশ্ন, সে কি মরে যাচ্ছে? মৃত্যু তো বহুকাল আগে থেকেই চেয়ে আসছে, আজ বুঝি খোঁজার দেওয়া হলো। বেশি একটা ভাবল না সে, স্থির হেসে মৃত্যুকে আলিঙ্গন করতে চায়। এরপরে নিশ্চিত মায়ের কাছে চলে যাবে, তার বুকে ঘুমাবে, মন ভরে আদর খাবে, বাবার নামে অভিযোগ দিবে, আর আর কখনো পৃথিবীতে আসতে চাইবে না। এদের রূপ তার রুহ কাঁপিয়ে ছেড়েছে। অসহ্য রকমের ব্যথা হচ্ছে চিত্রার বুকে। তার আত্মা টেনে বের করা হচ্ছে বুঝি, কিন্তু আজরাইল কই? তার ভয়ানক মুখোশটি তো দেখা যাচ্ছে না। তাহলে কি চিত্রা মারা যাচ্ছে না? ব্যাপারটা ভালোভাবে বুঝতে ক্রমশ বন্ধ হয়ে আসতে থাকা চোখের পাতাগুলো খোলার চেষ্টা করলো চিত্রা। তার নিভু নিভু দৃষ্টিতে ভেসে ওঠে নিতু মেহবুবের স্নিগ্ধ মুখখানে, যিনি ব্যস্ত ভঙ্গিতে তাকে দেখে যাচ্ছে। চিত্রা অস্ফুট স্বরে বলল, আমি ক্লান্ত, আর কোনো কাজ করতে পারবে না, ছেড়ে দিন আমায়, যেতে দিন আম্মুর কাছে। তার ফিসফিস কথা কারোর নিকট পৌঁছালো না। নিতু মেহবুব নিজ দায়িত্বে তাকে নিয়ে ছুটলেন পার্শ্ববর্তী এক সরকারি হাসপাতালে। চিত্রার শরীরে মৃত্যু চেয়েছিল, কিন্তু তার এখনও জীবিত লাশ হওয়া বাকি। সে কীভাবে মুক্তি পাবে এত তাড়াতাড়ি? নিস্তব্ধ রজনী, চারপাশে আধারে নিমজ্জিত। অনেকে বলে ঢাকা শহর নাকি কখনো ঘুমায় না। কথাটা অবশ্য সত্য। ঘড়ি কাটা রাত 3টের ঘরে থাকলেও মাঝে মধ্যে ভেসে আসছে গাড়ি হর্নের শব্দ। কখনো আবার দল বেঁধে কিংবা একলা মানুষজনকে চলাচল করতে দেখেছে যাচ্ছে। বারান্দার রেলিংয়ের থুতনি থেকে উদাস দৃষ্টিতে চেয়ে সেই দৃষ্টিগুলো দেখেছে চিত্রলেখা। আত্মিক মৃত্যু ঘটলেও শারীরিক মৃত্যু ঘটেনি তার। দুর্বলতা এবং ব্যথা পাওয়ার দরুন জ্ঞান হারিয়ে ফেলেছিল কেবল। হুঁশ ফিরেছে আনুমানিক 12 ঘন্টা পর। তার মধ্যে কোনো ঝুটঝামেলা ছাড়া তাকে ঢাকা নিয়ে এসেছেন নিতু মেহবুব। গাঢ় ঘুমে আচ্ছন্ন চিত্রা কিচ্ছুটি টের পায়নি। ঘুম ভাঙার পর তো একদম হকচকিয়ে উঠেছিল বেচারি। হুড়মুড়িয়ে বারান্দায় এসে বাহিরে ব্যানার উল্লেখিত ডিটেলস দেখে নিশ্চিত হয়েছিল তাকে ঢাকায় আনা হয়েছে। এটা যে নিতু মেহবুব ব্যতীত অন্য কারো কাজ নয় সেটা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছিল চিত্রা। কারণ জ্ঞান হারানোর পূর্ব ওই একটা মানুষই তাকে বুকের মধ্যে আগলে রেখেছিল। নির্মম পৃথিবীতে চিত্রা একদম একা। তার মাথা গোঁজার কোনো ঠাঁই নেই, আপন কোনো আশ্রয় নেই। আপাতত সে পরনির্ভরশীল বিধায় হুঁশে আসার পর কোনো রকম সিন ক্রিয়েট করেননি। নিতু মেহবুব যদি তাকে বাড়ির গৃহে পরিচালিকা হিসেবে ব্যবহার করে তবে কিচ্ছুতেই বলার থাকবে না তার। চুপচাপ মেনে নিতে হবে, কারণ পেটের দায় মেটাতে হলে উপার্জন করাটা জরুরি। নিশ্চয়ই কেউ তাকে বসিয়ে খাওয়াবে না। জ্ঞান ফেরার পর থেকে বিষণ্ণ মনে এসব ভাবছিল সে। চক্ষুদ্বয় টলমল করছিল নোনা জলে। কী অদ্ভুত নিয়তি, তাই না? সকাল থেকে ঘটে যাওয়া অমানবিক নির্যাতন নিয়ে দুঃখ বিলাস করার আগে ভবিষ্যতের কথা চিন্তা করতে হচ্ছে। বাস্তবতা এতটা নিষ্ঠুর না হলেও বোধ হয় পারত। আগামীতে ঠিক আর কী কী অপেক্ষা করছে তার জন্য সেসব ভেবে বুকে ব্যথাটা হু হু করে বাড়ছে চিত্রার। এমন সময় আকস্মিক পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠে বলে ওঠে, ঘুম ভাঙলো তবে? কখন উঠলে? এখন কেমন বোধ করছো? প্রশ্ন করা মানুষটা আর কেউ নয়, বরং নিতু মেহবুব। হুট করে শব্দ করে চমকে উঠে চিত্রা। তাকে চমকে উঠতে দেখে নিতু মেহবুব তার পিঠে হাত দিয়ে বলেন, রিল্যাক্স, আমি এসেছি।
কুণ্ঠা জমে যায় চিত্রা। অপরিচিত নিতু মেহবুব এত সহজে আচরণ মেনে নিতে কিঞ্চিত কষ্ট হয় তার। কোনো মতে ভয়তো গলায় জবাব দেয়, একটু আগে উঠেছি, ভালো লাগছে এখন। পেশায় শিক্ষকতা হওয়ার দরুন চিত্রার গুটিয়ে যাওয়া স্পষ্ট টের পেলেন নিতু মেহবুব। তবে তৎক্ষণাৎ তাকে শান্ত করতে গেলেন না। চিত্রা পাশাপাশি দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে রেখে পুনরায় শুধালেন, আমায় চেনো, শুনেছ কখনো আমার ব্যাপারে? চিত্রা নিশ্চুপ। সে আসলেই চেনে না তাকে। বিয়ের সময় শুনেছিল ঢাকা থেকে নাকি তার মায়ের খুব প্রিয়তম বান্ধবী এসেছে তাকে আশীর্বাদ দেওয়ার জন্য। তখন অতটা অমলা নেয়নি। আবার দেখো, সাক্ষাৎ করারও সুযোগ হয়ে ওঠেনি। সহসাই সে না বোধক মাথা নাড়ালো। নিতু মেহবুব লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোমার আম্মু আমার ক্লাসমেট ছিল, আমার খুবই ভালো ফ্রেন্ড ছিলাম। আকস্মিক কিছু অঘটনের জন্য মনমালিন্য হয় আমাদের মাঝে। এরপর থেকে সম্পূর্ণরূপে যোগাযোগ বন্ধ হয়ে যায়। বহু বছর পর আচমকা তোমার মায়ের মৃত্যুর খবর শুনি। সে সময় আমি সন্তান সম্ভাবনা ছিলাম বলে যাওয়া হয়নি। তারপর তোমরা গ্রামে চলে গেলে। এদিকে ঠিকানা জোগাড় করতে বহু বছর লেগে গেল আমার। গিয়ে উপস্থিতি হতে ঘটে গেল আরেক লঙ্কা কাণ্ড। অত্যন্ত সংক্ষিপ্ত রূপে বললে ঘটনাটা বিস্তর। বুদ্ধিমতী চিত্রা টের পেল, সেটা নিয়ে প্রশ্ন করলো না। মায়ের এত ভালো ফ্রেন্ড হওয়ার পরও তাকে কাজের লোক হিসাবে কিনে নিতে চাওয়ার কারণটা অজানা। নিতু মেহবুব অধিকৃত সহমর্মিতা ভীষণভাবে ভাবাচ্ছে তাকে। যেখানে তার নিজের জন্মদাতা পিতা তাকে এত ঘৃণা করে, সেখানে এই অজানা মানুষটা কেন তাকে নিয়ে এত চিন্তিত? মাথায় শখানের প্রশ্ন ঘুরপাক খেলেও জবাব শূন্য। নিতু মেহবুবকে চিনে না বলে সরাসরি প্রশ্ন করার সাহস পাচ্ছে না। তাছাড়াও নিয়তি মেনে নিয়েছে চিত্রা। ভাগ্য তাকে কঠোরভাবে বিশ্বাস করেছে। সে অপায়া, তাই কখনো তার সাথে খুব একটা ভালো কিছু ঘটবে না, সেটা নিশ্চিত। বেঁচে থাকার নাম রোজ একটু একটু করে মরে যাওয়া তার নিয়তি। চিত্রার ঘুম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে নিতু মেহবুব নিজেই বলে উঠল, তোমার কাজের লোক হিসাবে কিনে নিতে চাওয়ার প্রস্তাবটা নিয়ে ভেবেছ? চিত্রা মুখ কিছু না বললেও খুব কৌতূহল নিয়ে তাকালো নিতু মেহবুব। ধীর হেসে জবাব দিলেন, আমি চাইলেও তোমার অ্যাডপ্ট করতে পারবো না। উপন্যাসের মতো আমারও কোনো ছেলে নেই যে তার বউ বানিয়ে আনবো। শেষ পর্যন্ত তোমাকে ওই নরক থেকে বের করে আনার জন্য এই প্রস্তাবটা যুক্তিযুক্ত মনে হয়েছিল আমার। তুমি কি কষ্ট পেয়েছো তাতে? ছোটোবেলা থেকেই গালি খেয়ে খেয়ে সমস্ত কিছু গা সওয়া হয়ে গেছে চিত্রার। তাছাড়া সে তো কাজেরই লোক, বাবার বাসায় সেই পরিচয় ছিল, অন্যকে আর কী দোষ দিবে? তার মাথা নাড়িয়ে চিত্রা বলে উঠল, ক্ষয় ক্ষয় ছুঁয়ে গেছে সব। ছোটোখাটো বিষয় মন খারাপ হয় না এখন। নিতু মেহবুব স্থির দৃষ্টিতে তাকালেন চিত্রার দিকে। ছোট্ট একটা মেয়ে, অথচ তার কথাবার্তায় পরিণতের মতো। তিনি খুবই একটা অবাক হলেন না। ওই বাড়ির যেরকম পরিবেশ দেখে এসেছেন তাতে এমন হওয়াই ছিল। বয়সের তুলনা বেশ ম্যাচিওর মেয়েটা। এটাই তার জন্য ভালো। এই কঠিন দুনিয়ায় টিকে থাকতে গেলে বাস্তবসম্মত জ্ঞান এবং এক্সপেরিয়েন্স থাকতে হবে। চিত্রা দুই দিক দিয়েই চ্যাম্পিয়ন। নিতু মেহবুব আর ভুলটা করতে গেলেন না, সরাসরি আসল কথাই বলতে শুরু করলেন। আমি তোমার মায়ের কাছে চরম ঋণী। সে বিশাল এক কুরবানি দিয়েছে আমার জন্য। ঠিক এজন্য তোমার সাহায্য করছি, বলতে পারো ফেভার রিটার্ন করছি। বাড়ির কাজের লোক হিসাবে কিংবা তোমার প্রতি সহমর্মিতা দেখানোর জন্য ঠাঁই দেয়নি তোমায়। চিত্রা উৎসুক হয়ে তাকালো। কেমন করেছিলেন তার মা, সেটা জানার জন্য নিতু মেহবুবের মুখের দিকে তাকালো, কিন্তু তিনি কিছুই বললেন না। কিছু সত্য অজানা থাকাই ভালো। একটা দীর্ঘশ্বাস ফেলে নিতু মেহবুব বললেন, আমি গাইডলাইন দিব, কিন্তু তোমায় পথ চলতে হবে। আপাতত আমি যে কলেজে শিক্ষকতা করছি সেখানে অ্যাডমিট করে দিব তোমায়। তবে প্রত্যেকটা এক্সামে দুর্দান্ত রেজাল্ট চাই আমার, না হলে আর পড়াশোনা করাবো না। যেহেতু তুমি কলেজ স্টুডেন্ট, তাই বাসা ভাড়াটা আমি ব্যয় করব। খাওয়া খরচ এবং পকেট মানি তোমার পরিশ্রম করে আর্ন করতে হবে। চিত্রা অস্ফুট স্বরে শুধালো, কীভাবে? নিতু মেহবুব তৎক্ষণাৎ জবাব দিলেন, স্কিল কাজ লাগিয়ে। চিত্রা ভাবতেই পারল না কিছু। ফ্যালফ্যাল করে চেয়ে রইল নিতু মেহবুবের দিকে। তিনি তৎক্ষণাৎ কিছু একটা ভেবে শুধালেন, ক্লাস 1, 2, 4 এই বাচ্চা পড়াতে পারবে? ছোটোবেলা থেকেই পড়াশোনা খুব ভালো চিত্রা। সে কখনোই ক্লাসে সেকেন্ড হয়নি। এর জন্যই পাশের বাসায় কাকিমা তার ছেলেমেয়েকে প্রায় পড়তে পাঠাতেন। দীর্ঘ 2 বছর তাদের পড়িয়েছেন চিত্রা। তাই আত্মবিশ্বাস থেকে নিতু মেহবুব প্রশ্ন জবাবে হ্যাঁ বোধক নাড়ালো। এতে করে তিনি খুশি হয়ে বললেন, গ্রেট, আমি তোমাকে একটা ব্যাচ ম্যানেজ করে দিব, বাঘটা তুমি দেখে নিও। চিত্রা ধীর গলায় বলল, আচ্ছা। এই পর্যায়ে চিত্রার দিকে তাকালেন নিতু মেহবুব। চিত্রা তার মুখ প্রাণের দৃষ্টিতে রাখলো। কোনো সংকোচ ছাড়াই চিত্রাকে বুকে জড়িয়ে নিয়ে নিতু মেহবুব বললেন, এতকাল যা হয়েছে সেটাকে অতীত ভেবে ভুলে যাও।
মনে করো স্বপ্নের মধ্যে ছিলে, পিছুটান ভুলে জীবনকে নতুন করে সাজাও। সচরাচর নরক থেকে বেরোনোর সুযোগ কেউ পায় না, তুমি পেয়ে হারিও না। কেমন ছোট্ট একটা কথা, সামান্য আশ্রয়, সেটাকে নিমিষে আপন করে তুলল নিতুম মেহবুবকে। না চাইলেও তার জন্য একটা শ্রদ্ধা বোধ জন্মালো। মেয়েটা আবেগপ্রবণ হয়ে নিঃশব্দে কেঁদে ফেলল। বহু বছর তাকে কেউ আগলে রাখেনি বুকে, মাথায় বুলিয়ে দেয়নি স্নেহের হাত। তাইতে এইটুকু আহ্লাদ পেয়ে নিতুম মেহবুবকে বিশ্বাস করার মতো ভুলটা করলো। প্রবাহমান সময় কারোর জন্য অপেক্ষা করে না, স্রোতের ন্যায় উদ্দাম বেগে ছুটে চলে। নতুন সকাল নিয়ে আসে নব্য সূচনা সংবাদ। সময়কাল আর সেদিনকার বিভীষিকাময় ঘটনা আটকে নেই। ইতিমধ্যে প্রায় মাসখানেক সময় পেরিয়েছে। সকল ঝুটঝামেলা পেরিয়ে গতকাল রংপুর কলেজ থেকে খিলগাঁও মডেল কলেজে চিত্রার ট্রান্সফার করিয়েছেন নিতুম মেহবুব। এ কয়দিনে সেও পুরো দস্তুর সুস্থ হয়ে উঠেছে। শরীরের ক্ষতসাথে চিত্রার মনে জখমও জমেছে। এক নির্লিপ্ত পারদ। টানা 10 দিন নিতুম মেহবুব যত্ন, আত্মীয় এবং কাউন্সিলিংয়ের ফলে বোকাচোকা মেয়েটা একটু আকটু বুঝতে শিখেছে শহরের জীবন, চালচলন এবং মানুষের সম্পর্কে কিঞ্চিৎ ধারণা হয়েছে। ফলস্বরূপ অতিশয় নরম মনের মেয়েটা নিজেকে পাথর বানানোর চেষ্টা মত্ত, কেননা দুনিয়ায় শক্ত ভক্ত আর নরমের জম। গ্রামীণ জীবনে অভ্যস্ত চিত্রা এখন শহরে চলাচলের সাথে খাপ খাওয়ানো ব্যস্ত। কাজটা যদিও মুশকিল, তবে অসম্ভব নয়। জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, নতুবা কোনোদিন হাসিল করা যায় না। সুন্দর জীবনের বিনিময়ে চিত্রাকে তার শখ বিসর্জন দিতে হয়েছে। যেমন গ্রামে থাকাকালীন সময়ে শীতের সকালে খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপরে হাঁটত, অথচ ঢাকায় তেমন শীত পড়ে না। মন খারাপের সময় চিত্রা নদীর কিনারায় বসে দুঃখের গান গাইত। এদিকে নদী তো দূর, পুকুরের দেখা পাওয়া মুশকিল। থাকার মধ্যে আসে একটা আর্টিফিশিয়াল সুইমিং পুল কিংবা লেক, যার চারপাশে সারাক্ষণ লোকজন কিলবিল করে। প্রাণ ভরে শ্বাস নেওয়ার উপায় নেই, বাতাস সচেতনতা অনুপস্থিতি, সবখানে কোলাহল আর গানে হর্নের শব্দ। কোথাও একটু নিরিবিলি জায়গা নেই, যেখানে যত চোখ যায় শুধু কংক্রিট, উঁচু উঁচু বিল্ডিং চোখে পড়ে। সবুজ সতেজ গাছের বদলে দেখা যায় আর্টিফিশিয়াল প্লান্ট। একৃত্রিমতা চিত্রার নিকটে বিষের মতো থাকে। তবু এই শহরে টিকে থাকতে হবে, গড়তে হবে বহুল কাঙ্ক্ষিত ভবিষ্যৎ। নিয়তিকে হারিয়ে সফলতা অর্জন করতে হবে। চোখে হাজারো স্বপ্ন, কতটুকু পূরণ হবে জানা নেই, তবে সেটা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে চায়। হাল ছেড়ে দিলে মৃত্যু ছাড়া উপায় থাকবে না। ঘরপোকা গরু যেমন সিঁদুরের মেঘ দেখলে ভয় পায়, ঠিক তেমনি আজীবন ধরে থেকে আসা চিত্রা কাউকে বিশ্বাস করতে ভীষণ ভয় পায়। সাথে দুনিয়ায় কেউ কারণ নয়। তবু নিতুম মেহবুব যা করছে তার জন্য চিত্রার কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞবোধ থেকে জন্মাচ্ছে বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালোবাসা। তবে এই মানুষটাকে ঠিকঠাক বুঝে উঠতে পারে না সে। মাঝে মধ্যে বেশ সন্দেহজনক লাগে ওনার হাবভাব। নিতুম মেহবুবকে আপদমস্তক রহস্যময় একজন নারী বলে মনে হয় চিত্রার। খুব অদ্ভুত তার চালচলন, ঠান্ডা মাথায় সামলে নেয় সব কিছু। সবাই বেশ শক্ত ধেচে, সোজা সাপটা কথা বলেন, কিন্তু খোলসা করেন না কিছু। এ ব্যাপারে চিত্রার মনে প্রশ্ন উদ্যোগ ঘটায়। তাছাড়া চিত্রার মা তথা চৌধুরী বেগম কি এমন মহৎ কুরবানি দিয়েছিলেন যার জন্য চিত্রা দায়িত্ব নিতে দুবার ভাবলেন না তিনি? এই প্রশ্ন তার চিত্রাকে কুরে কুরে খায়। কিন্তু নিতুম মেহবুব জবাব দিতে অনিচ্ছুক বিধায় চিত্রা জোরাজুরি করেনি। কিন্তু তার সরল মন এখনও ব্যাপারটা বুঝতে পারেনি। মাকে খুব অল্প দিন কাছে পেয়েছে চিত্রা, তাই ওনার অতীত সম্পর্কে তেমন একটা জানা নেই। আগ্রহ থাকে নিতুম মেহবুবের কাছে। কিছু প্রশ্ন রেখেছিল, তিনি জবাব দেওয়ার বদলে কাজের বাহানায় এড়িয়ে গেছেন। ব্যাপারটা কষ্ট দিয়েছে চিত্রাকে। চক্ষু লজ্জায় তা প্রকাশ করেনি। প্রশ্নবাণ থেকে বাঁচার জন্য বোধ হয় আচমকা তাকে 6তলা অনার্স 4th ইয়ার এক স্টুডেন্টের সাথে সাবধান থাকার জন্য বলেছেন নিতুম মেহবুব। সে দ্বিমত করেনি। জোর করে কারো বাসা থাকার মানে হয় না। কিছু মানুষ এবং সম্পর্ক দূর থেকেই সুন্দর। দুদিন হলো নতুন ফ্ল্যাটে শিফট হয়েছে চিত্রা। এখানে সব কিছু ভীষণ চমৎকার। ফ্ল্যাটটা ফুললি ফার্নিশড। 2টো বেডরুম, একটা রান্নাঘর, কমন ওয়াশরুম এবং 2টো খোলা বেলকনি রয়েছে ইউনিটে। তার চেয়ে মজার বিষয় হলো মাথার উপর ছাদটা টিনের ছাউনি দিয়ে নির্মিত। বর্ষাকালে আসলে ঝমঝম বৃষ্টি নামবে টিনের চালে। মন মুগ্ধকর সন্দেহের তরঙ্গিত হবে চারপাশ। সব কিছু ঠিকঠাক থাকলেও সেটা ফ্ল্যাটমেট মেয়েটা অদ্ভুত কিসিমের প্রাণী। নিতুম মেহবুব অবশ্য পই পই করে বলে দিয়েছে তার ফ্ল্যাটমেট তথা ভূমিকা চৌধুরী থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে। মেয়েটার নাকি অতিরিক্ত ঘাটতারে এবং বদমেজাজি। এমনিতেই শান্ত, কিন্তু রাগলে মুখ এবং হাত দুটোই এক নাগাড়ে চলে। চিত্রা প্রথমে
আমলে নেয়নি। ফ্ল্যাটে আসার পর বুঝতে পেরেছে ভূমিকা অত্যন্ত চালাক এবং তীক্ষ্ণ ব্যক্তির একজন মেয়ে। কোনো কিছুর জন্য কারোর সামনে নত হতে নারাজ সে। আপোষ করা তার হাতে নেই। হয় সে ছিনিয়ে নেবে, নয় ছেড়ে দিবে। তাই স্ত্রীটা চিত্রাকে চমকে দিয়েছিল রীতিমতো। একজন মেয়ে মানুষও এমন হতে পারে, এটা তার ধারণা ছিল না। ভূমিকার সাথে তার প্রথম সাক্ষাৎটা ছিল লম্হস্টনে। প্রথমবার ফ্ল্যাটে এসে নিজের রুমটা একটু আধটু ঠিকঠাক করে নাস্তা বানাতে যায় চিত্রা। নতুন ফ্ল্যাটে এসে বলে একটু পায়েস বানায়। এর মধ্যে ধূপধাপ পা ফেলে রান্নাঘরে হাজির হলো কেউ। চিত্রা কৌতূহল দৃষ্টিতে নিক্ষেপ করতে মেয়েটা রক্তিম চোখে চেয়ে ঝাড়ি মেরে বলে, হু দ্য ফ্যাক আর ইউ? আমার ফ্ল্যাটে কী করেছো? কণ্ঠ মালিক যে কাঁচা ঘুম থেকে উঠে এসেছে সেটা খুব ভালো মতোই বুঝলো চিত্রা। সাথে সাথে কলিজায় পানি শুকিয়ে গেল তার। ভূমিকা কর্ষণ ধমকা ধমকি মাঝে কোনো মতো অস্ফুট স্বরে বললে, আমি চিত্রলেখা শিকদার, আপনি নিউ ফ্ল্যাটম্যান। মিনমিনি স্বরে জবাব দিয়ে চিত্রা। তা শুনে যেন রাগটা আরও চড়ে বসে ভূমিকার মাথায়। মেয়েটার ফর্সা মুখ রাগের চোটে লাল টমাটোর মতো হয়ে যায়। তাদেরকে চিত্রা শুকনো ঢোক গিলে পুনরায় বলে, সরি আপু, এরপর আর কোনো শব্দ হবে না। চিত্রা বলার সাথে সাথেই পাশে বাড়িতে মেঝেতে উল্টে ফেলে রাগে ফুঁসতে থাকা ভূমিকা বলে, টিট ফর ট্যাট, তোমার সরি আমার ঘুম ফেরত দিবে? তাই তুমি আমার ভাগের পায়েস পাবে না। টেক ইউর শেয়ারি ব্যাক অ্যান্ড ইউ শেয়ারি ব্রেন, অর অল জাস্ট ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে এখান থেকে। সবজি এনার সামর্থ্য নেই চিত্রার, কিন্তু মেহবুব থেকে চাইতেও লজ্জা লাগছিল। তাই রুটি দিয়ে খাওয়ার জন্য পায়েসটুকু বানিয়েছিল চিত্রা। ওটাকে আবর্জনার মতো মাটিতে গড়াগড়ি খেটে দেখে রীতিমতো কান্না পায় তার। ভূমিকা তার থমথম মুখ ছুঁয়ে দেখে বিরক্ত হয়ে চলে যায়। ঘটনা সামান্য, কিন্তু এটা নিয়ে বিচার পর্যন্ত চলে যায় ঋতু মেহবুবের কাছে। চিত্রা ভীষণ অবাক হয়। ঋতু মেহবুব তাকে বুঝিয়ে বলে, ভূমিকায় এতিম, তার মা বাবা কেউ নেই, শাসন এবং পরিবার ছাড়া বড় হয়েছে বলেই এমন স্বার্থপর। তবে তোমার ওখানে ওর সাথে মানিয়ে নিয়ে চলতে হবে, নাহলে আমি তোমার আর কোথাও আশ্রয় দিতে পারবো না। বড্ড গা সারাভাবে জানিয়ে দেয় ঋতু মেহবুব। চিত্রা পড়েছে বিপদে। যে তাকে দু চোখে দেখতে পায় না, তার সাথে কীভাবে মানিয়ে গুছিয়ে চলবে? তবে চেষ্টা করতে তো ক্ষতি নেই। দেখতে দেখতে একটা দিন কেটে যায়। পরের চেষ্টা হিসাবে পরের দিন সকালে স্পেশাল ব্রেকফাস্ট বানিয়ে ড্রয়িং রুমে ছোট্ট টেবিলে ঢাকা রেখে তার উপরে সরি লেখা চিরকুট চাপড়ে দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে কলেজের জন্য রওনা দেয় চিত্রা। তার মুখে ছিল তৃপ্তির হাসি। মানুষের মনে জায়গা পাওয়ার বেস্ট উপায় হলো তাকে মজার রান্নাবান্না করে খাওয়ানো। নিজের রান্না নিয়ে যথেষ্ট কনফিডেন্স চিত্রা। ভূমিকা এবার খেলে একটু হলেও ভালো লাগবে তার। এই বাহানায় আস্তে ধীরে না হয় সম্পর্কটা স্বাভাবিক করে নেবে। সে ভেবেছিল এভাবে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে, অথচ বেচারি বুঝতেও পারেনি সে সময়মতো তাকে ধ্বংসের ধারায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। কুয়াশা জড়ানো শীতের সকাল, ঘড়িকাঁটার সাথে ঘর ছুঁয়েছে হাড় হিম করা ঠান্ডা না পড়লেও শীতের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। অন্তরীক্ষ সূর্যের দেখা নেই, হয়তো বেলা গড়িয়ে উঁকি দিবে মহাশয়ে, নিজের আলো আলোকিত করবে ত্রিভুবন। সাত সকালে কাঁধে ব্যাগ চাপিয়ে ঘর ছেড়ে বেরিয়েছে চিত্রা, উদ্দেশ্য কলেজে যাওয়া। তার মেসের বিপরীত পাশে কলেজটা অবস্থিত। রাস্তা ক্রস করে 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে। এই জন্য ধীর স্থির পায়ে হাঁটছে, নীরব চোখে অবলোক করেছে চারপাশ। ঢাকা আসার পর আজই প্রথম বাড়ি থেকে বেরিয়েছে সে। অচেনা শহর, অচেনা মানুষের ভিড়ে চিত্রা একদমই একা। এই একাকিত্বের অনুভূতি তা বড্ড বাজে, মন বিষিয়ে দেয় রীতিমতো। লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে তীক্ষ্ণ অনুভূতিগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করে। সামনের পথ বড়ই দুর্গম, বহু চড়াই উতরাই পার করতে হবে। এতটুকু ভেঙে পড়লে চলবে না। বিষণ্ণ ঝেড়ে ফেলে রাস্তায় পার হয় চিত্রা। আর্লি মর্নিং বলে রাস্তায় ফাঁকা, গাড়ি কোলাহল নেই। ছোটমাটি স্টুডেন্ট আর তাদের অভিভাবক দেখা যাচ্ছে। এটা নীরবে চোখে সেই দৃষ্টি। আর কপালে জোটেনি এত আদর, কিন্তু অন্যের ভালোবাসা দেখতেও ভালো লাগে। ভিতরকার চাপা কষ্টগুলো কবরে দিয়ে কলেজের প্রবেশদ্বার মারিয়ে ভিতরে প্রবেশ করতে মৃদু বাতাস ছুঁয়ে যায় চিত্রার সমগ্র চিত্ত। সামনে এগোতেই সবুজ ফাঁপ ক্যাম্পাসটা তার নজর কাড়ে। ততক্ষণ তো মডার্ন ভাইব না থাকলেও চক্ষু শীতল করার মতো জায়গাটা। যতদূর চোখ যায় সবখানে সবুজ পৃথিবী। খিলগাঁও মডেল কলেজ ঢাকা স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। উচ্চ মাধ্যমিক ডিগ্রি পাস, অনার্স ও মাস্টার্স পর্যায়ে শিক্ষা কার্যক্রম প্রসারিত হয়। কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানটি সক্রিয় অংশগ্রহণ রয়েছে। এ কলেজের ছাত্র রাজনীতি পরিচালিত হয়। উপরের তথ্যগুলো নীতি মেহবুব দিয়েছেন চিত্রাকে।
সেই সাথে পরামর্শও দিয়েছেন এসব থেকে 7 হাত দূরে থাকার জন্য। কোনো ক্রমে যেন সিনিয়রদের সাথে ঝামেলা না জড়িয়ে পড়ে তা নিয়ে একগাদা জ্ঞান দিয়েছে। চিত্রা ভদ্র মেয়ের মতো সব কিছু মস্তিষ্কে গেঁথে নিয়েছে। কোনো বিবাদে জড়াতে চায় না সে, কিন্তু চাইলে কি সব হয়? তার জীবনটা তো নাটকের রঙ্গমঞ্চ, স্বাভাবিক কিছু ঘটবে কীভাবে? 7:30 থেকে 12:30 পর্যন্ত কলেজ টাইম, এরপর দুপুরে 1টা থেকে 5টা পর্যন্ত ভার্সিটি চলে। কম্বাইন্ড কলেজ নয় বলে সকাল শিফটে মেয়েদের এবং বিকাল শিফটে ছেলেদের ক্লাস হয়। এই ব্যাপারটা চিত্রার জন্য খুবই স্বস্তিদায়ক। আজ তার কলেজের প্রথম দিন ছিল। খুব একটা মন্দ সময় কাটেনি। কলেজগুলো বেশ ভালো লেগেছে চিত্রার। সবারটা মোটামুটি ফ্রেন্ডলি। ইতিমধ্যে তার 3জন ফ্রেন্ড জুটেছে। একজনের নাম স্মৃতি, অন্যজন নিহা, আর সবচেয়ে দুষ্টু জনের নাম হচ্ছে পায়েল। অতীব সাধারণ পরিবারের অসাধারণ সদস্য তারা। এক এক কিসিমের পাগল। তাদের পাল্লায় পড়ে বহুদিন পর চিত্রা শব্দ করে হেসেছে। মজা এবং আড্ডায় ছলে কেটেছে টিফিন পিরিয়ড। ক্লান্ত অপরাহের বেলা সোনালি রোদের নরম তাপে স্মিত শীতটুকু বিলীন হয়ে গেছে। আবহাওয়া নাতিশীতোষ্ণ ভাব বিরাজমান। ঘড়ির কাঁটায় 12:30 বাজতেই ছুটির ঘণ্টা পড়ল। ক্লাস ভর্তি শিক্ষার্থী হই হই রই রই করে ঘর ছেড়ে বেরোলে। পায়েল, স্মৃতি আর নিহার সাথে চিত্রাও বেরিয়ে এলো। চটপটে পায়েল চিত্রাকে উদ্দেশ্য করে বলল, তুই ক্যাম্পাসটা ঘুরে দেখেছিস? অল্প সময় সম্পর্কটা গাঢ় হয়ে গেছে। বলল, তুই ডাকতে হেজিটেরি ফিল করছে না কেউ। চিত্রা স্বল্প শব্দ জবাব দেয়, সুযোগ হয়নি। পায়েল মূলত চিত্রাকে ক্যাম্পাসটা ঘুরে দেখাতে চায়, কিন্তু মাঝখানে দেয় স্মৃতিফোরন কেটে বলে, উড়নচণ্ডীর বাচ্চা, আজকে যে স্যার পড়াতে আসবে সেটা ভুলে গেছিস? এক্ষুনি রিক্সা না উঠলে বাসায় পৌঁছাতে দেরি হয়ে যাবে, মা কেরানি দেবে। পায়েল আর স্মৃতি বাসায় কিছুটা দূরে। ওরা বাসাবোটে থাকে, এর জন্য কলেজ শেষ করে আড্ডা দেওয়ার সুযোগ পায় না। স্মৃতির কথায় মুখ গোমরা করে ফেলে পায়েল। পরিস্থিতি সামলাতে নিহা বলে, তোরা যা, আমি ওকে ঘুরে দেখাচ্ছি ক্যাম্পাসটা। রাতে গ্রুপে কলে আসিস, আড্ডা দেবো না সবাই মিলে। ওরা সম্মতি জানিয়ে চলে যায়। চিত্রায় বগল দাবা করে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে নিহা প্রাণোচ্চ গলায় বলে ওঠে, ক্যাম্পাসটা ঘুরে দেখার মতো তেমন কিছুই নেই, কিন্তু একজন আসে যার জন্য পুরো ক্যাম্পাসটা বারংবার চক্কর দিতে ইচ্ছা করে। শালা একখান শীষ মাইরি। নিহার শেষোক্ত কথায় চিত্রা বিষম খায়। চিত্রা ঠোঁট চেপে হেসে বলে, তোমার সেই ক্লাস? নিহা ইতিমধ্যে সে অজ্ঞাত মানবের নিয়ে অজস্র কথা বলে ফেলেছে। চিত্রা সঠিক গেস করে রীতিমতো লাফিয়ে উঠে বলে, ইয়েস মাই লাভ, ডু ইউ নো হু ইউজ হি? চিত্রা আশেপাশে দেখতে দেখতে আনমনে শোধায়, কে? নিহা উৎসাহিত হয়ে বলে, নবশিকদার সমুদ্র, কলেজ শাখার সভাপতি, ক্যাম্পাসের সকল মেয়ের হাত ছোপ, টিচারদের একমাত্র ভরসা, আর আমার ব্যক্তিগত মাল। বেটা পুরায় মাখন। যখন বাইকে রাইড করে মেয়েরা রীতিমতো গিলে খায় আমার হ্যান্ডসামকে। ওর নীলবর্ণের আমন্দ আইজের তীক্ষ্ণ দৃষ্টি, আহা! অতি আবেগে ভাসতে থাকা নিহা স্থান কাল ভুলে যা তা বলে বসে। এটা তাদের কাল হয়ে দাঁড়ায়, কেননা ঠিক তাদের পিছনে দাঁড়িয়ে ছিল কলেজের শাখার সাধারণ সম্পাদক নুসাইবা ইবনাত তাথই, নবাব শিকদারের তথাকথিত বেস্ট ফ্রেন্ড। প্রচলিত আসে নুসাইবা নাকি নবাবকে ভালোবাসে। তার হাবভাবও সেটা স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। প্রিয় মানুষ সম্পর্কে এমন কথা শুনলে কার মাথা ঠিক থাকে? শান্ত স্বভাবে নুসাইবা মেজাজ ধরে রাখতে পারল না। নিজের সাথে থাকা চামচাকে বলে, ওদের নিয়ে নতুন বিল্ডিংয়ের 3rd ফ্লোরে এসো। সামান্য বারটা ভিতর করে তুলল নিহা আর চিত্রাকে। দুজন একে অপরের দিকে চেয়ে শুকনো ঢোক গিলল। নিহার তো আত্মা শুকিয়ে গেল। নুসাইবার পিছনে থাকা 3টা মেয়ে চোখ পাকিয়ে চুপচাপ ওদের সাথে হাঁটার ইশারা করলো। সরাসরি তো শাসন করা যায় না, আড়ালের দিকেই টাইট দিতে হবে। এসব পিপলে কাদের? কথায় আসে, কেউ ভেলায় মরে, কেউ ভেলায় বাতাসে মরে। অর্থাৎ কেউ দোষ করে শাস্তি পায়, আর কেউ বিনা দোষে দোষী হয়। চিত্রার কপালে বরাবরই মাশাআল্লাহ। এবারও সে তার জাদু দেখাতে ভুল করল না। সারা বছর গুপ্ত থাকতে চাওয়া চিত্রা প্রথম দিনে সাধারণ সম্পাদকের চোখে কালায় খেয়ে গেল। কি আর করা, তাদের চোখে রাঙিতে বাধ্য হয়ে সদ্য নির্মিত শুনশান ভবনের দিকে এগিয়ে গেল। কলেজের শিক্ষার্থীর সুবিধার কথা চিন্তা করে নতুন বিল্ডিংটা বানানো হচ্ছে। বাড়িতে ইস্যু থাকায় কাজ বন্ধ আছে। আপাতত বিল্ডিংটা পরিত্যক্ত এবং পুরোপুরি শুনশান। সহজে কেউ এদিকে আসে না। বিধায় নানান দলীয় আলোচনা ও গোপন প্ল্যানটি একটু টুকটাক র্যাগিং এর জন্য 3rd ফ্লোরে 3টা রুমে ব্যবহার করা হয়। বলা যায় এটা তাদের অলিখিত আস্থানা। নিয়া এবং চিত্রাকে ঘর ভিতরে ঢুকে দরজাটা ঠাস করে লাগিয়ে দেয় নুসাইবা। সেই শব্দে কেঁপে ওঠে ওরা দুজন। সিনিয়রদের চোখে মুখে এক ধরনের হিংস্রতা খেলা করছে। এ ব্যাপারটা তাদের ঘাবড়ে দেয়।
কেউ টু শব্দ করতে পারে না। নুসাইবা একটা উঁচু টেবিলের উপর বসে তাদের সহযোগিতার উদ্দেশ্য বলে। রাখি কাঁচা কঞ্চিটা ভালোভাবে তেল মাখিয়ে আমার হাত দে। নিহার দিকে দৃষ্টি রেখে কথা বলে নুসাইবা। রাখি লাল হয়ে গেছে, তার ফর্সা চেহারা। তার কথা মতো মেয়েটা কাজে লেগে পড়ে। তার মধ্যে একজন সাইডে গিয়ে ফোন বের করে ঝটপট একটা মেসেজ পাঠায়। অপর পাশ থেকে ফিরতে উত্তর আসে না, শুধু সিন হয়। এর মধ্যে রাখি তেল চকচকে একটি কঞ্চিতে নুসাইবা হাতে দেয়। ওটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নুসাইবা শীতল গলায় প্রশ্ন করে, ছোটরা ভুল করলে বড়রা কী করে? তাই প্রশ্ন করার ধরন দেখে নুসাইবা পরিকল্পনা বুঝে যায় চিত্রা। সে মূলত তাদের আঘাত করে রাগ মেটাতে চাইছে। ভয়ে জুবুঠুবু হয়ে থাকা নিহার পানে একবার চেয়ে দীর্ঘশ্বাস ফেলে চিত্রা এগিয়ে গিয়ে নিরুত্তাপ গলায় জবাব দেয়, শাসন করে। চিত্রাকে উত্তর করতে দেখে নুসাইবা বাঁকা চোখে চায়। সে আশা করেনি বন্ধুকে বাঁচাতে সে মেয়েটা এগিয়ে আসবে। এসেছে তখন তার ভাগের পাওনাটি বুঝিয়ে দেওয়া উচিত। নুসাইবা পাল্টা প্রশ্ন শুনে আর চিত্রা ধীর স্থির কণ্ঠে কাঙ্ক্ষিত জবাবটা দেয়, প্রয়োজনে মারে। নুসাইবা নাকের ফাটা ফুরিয়ে চোখ গরম করে বলে, তোমরা ভুল করনি নুসাইবা? রাগ কমানোর জন্য চিত্রা নরম গলায় বলে, জি করেছি। নুসাইবা শক্ত করে বলে, তোমাদের কি শাস্তি পাওয়া উচিত নয়? প্রত্যুত্তরে চিত্রা মাথা ঝাঁকালো। নুসাইবা চড়া গলায় বলে, হাত পাতো। চিত্রা বিনা বাক্যে হাত এগিয়ে দেয়। নিহা করুণ চোখে তাকায়। পরক্ষণে সপাং সপাং শব্দ তুলে কাঁচা কুঞ্চিতা কালছিটে দাগ বসিয়ে দেয় চিত্রার হাতে। মেয়েটা নড়ে ওঠে, কিন্তু আর্তনাদ করে না। নিহা শব্দ করে কেঁদে ফেলে। রাখি নামের মেয়েটা ধমক দিয়ে বলে, আওয়াজ নিচে। নোংরামি করার আগে মনে ছিল না? বাকি কটাটুকু বলার আগে দরজা টোকা পড়ে। সবাই কৌতূহলের দৃষ্টি তাকায় একে অপরের দিকে। ওই সময় কে এলো তা দেখার জন্য রাখি দরজা খুলতে এগিয়ে গেল। নুসাইবা চাপা গলায় বলল, একটা কথাও যেন বাইরে না যায়, নয়তো শাস্তি ডাবল করে দিব। ভদ্র বাচ্চার মতো থাকলে সব গুণামাপ, বুঝেছ? বলেই হাটের কঞ্চিটা সাইডে ফেলে দিল। আঘাতের ক্ষতবিক্ষত হাতখানা আড়াল করে ফেলল চিত্রা। নিহা চোখ মুখে স্বাভাবিক ভাব ফুলে তোলার চেষ্টা করলো। এর মধ্যে দরজা খুলল রাখি। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটা দেখে তার পায়ের তলার জমিন সরে গেল। অস্ফুট উচ্চারণ করলো, ভূমি। পুরোটা বলার আগে সশব্দের চর পড়ল তার গালে। শক্ত হাতের চর খেয়ে রাখি তাল হারিয়ে 2 কদম পিছু সরে গেল। ভূমিকা নামক নির্দয়হীন রমণীর নির্বিকা গলায় বলল, আজকে বাসায় গিয়ে মায়ের কাছে শিখবে কীভাবে বড়দের সম্বন্ধ করতে হয়। কালকে এসে আমি দেখব কতটুকু শিখেছ। রাখি গালে হাত দিয়ে নত দৃষ্টিতে চেয়ে রইল মেঝের দিকে। ভূমিকার চুইংগাম চিবুতে চিবুতে চোখ ঘুরিয়ে পুরো ঘরটা পর্যবেক্ষণ করে ফেলল। সবার কৌতূহলের দৃষ্টি তার উপরে নিবদ্ধ। ভূমিকা প্রবেশ করার পর ঘরে আবহাওয়া পাল্টে গেছে। নুসাইবাও নেমে গেছে হাই বেঞ্চ থেকে। বিষয়টা লক্ষ্য করে গট গট শব্দ তুলে তার সামনাসামনি গিয়ে দাঁড়ালো ভূমিকা। চিত্রা আর নেহা শ্বাস আটকে চেয়ে আসছে। তাদের ধারণা নুসাইবাকেও কষিয়ে চড় মারবে, কিন্তু তেমন কিছু হলো না। ভূমিকা পিছিয়ে গিয়ে হাই বেঞ্চে উঠে বসে তাদের দিকে ফিরল। ওরা দুজন সাথে সাথে ভয়ে চুপসে গেল। মাঝখান দিয়ে নুসাইবা তোতলানো স্বরে বলল, আপু তুমি এখানে? ভূমিকা নিঃশব্দে ঘাড় ঘুরিয়ে তার পানে চেয়ে বলল, ডু ইউ নো হোয়াট ইজ নীল ডাউন? ক্যান ইউ ডু দ্যাট? পিওর ব্রিটিশ অ্যাকসেন্ট কথাগুলো বলল ভূমিকা। তার কথা শুনে তড়িঘড়ি করে ভূমিকার সামনে মুহূর্তে হাঁটু গেড়ে পড়ল নুসাইবা। ভয়ে তার কলিজা কাঁপছে। ভূমি যদি বুঝতে পারে তবে সেটা নবাব পর্যন্ত চলে যাবে। এসব খবর উপর মহলে অবধি যাওয়া মানে তার পথ হারিয়ে ফেলা। এমনটা হলে ইহজীবনে কখনো নবাব শিকদার সম্মুখে তার হবে না। নুসাইবা পথ চলে দেখে ভূমিকা আত্মা পৌষিক আনন্দ পেল। সেটা প্রকাশ করলো না। জমিনে পড়ে থাকা কুঞ্চিটা তুলে নিল হাতে। ওটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিহার দিকে চেয়ে ভ্রুনাচে বলল, ইনসার্টে ফুল অনার প্রিভিট দাও। কেমন ঘটেছে যার জন্য নুসাইবা ইবনাথ তোমাদের কোলে করে তুলে এনে চুমু খাচ্ছে। নিহা পড়ে গেল দ্বিধান্তে। কালো টি শার্টের উপর গাঢ় নীল রঙের ডেনিম জ্যাকেট পরিহিত অদ্ভুত কিসিমের ভূমিকা পানে তাকালো তো আরেকবার যমুনার ভিক্ষুকের মতো করে বসে থাকা নুসাইবা পানি চাইল। ভূমিকার সহজ সূচক শব্দ করে বলল, ও চুনুপুতি, ভয় পেও না, সোজা সাপটে কথা বলো। এক টপিক মিস গেলে আমি তোমাদের ডাবল টর্চার করবো, মাইন্ড ইট। এটা নিহার গড়িয়ে বলে ফেলল সমস্ত কথা। ভূমি বিরক্ত শ্বাস ফেলে পড়ল, পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক, শূন্যতম মানুষ টম ক্রুজ, ক্রাশ বয় জাংকুক, মাফিয়া ম্যান পুতিনকে সেরে এস হলোর জন্য পাগল হচ্ছ? সেমন ইউ। নিহার মুখটা চুপসে গেল। তার পাশে দাঁড়ানো নিশ্চুপ চিত্রাকে মাথা হতে পা পর্যন্ত স্ক্যান করে ভূমিকা বলল, হাতটা দেখি।
চিত্রা নীরবে হাত বাড়িয়ে দিল। শ্যামলা হাতটা রক্তবর্ণ ধারণ করেছে। সকালে সেই হাতটা ওর জন্য আদর করে যত্ন মিশিয়ে রেখেছে। সেই হাতে কোন দশা সহ্য হলো না ভূমিকার। মস্তিষ্ক কট করে গরম হয়ে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, জীবনের চরম স্লো খাওয়ার জন্য প্রস্তুত থেকো। অন্যের আঘাত নিজের গায়ে নেওয়ার মানুষটা কখনো সুখ হতে পারে না, তারা কেবল প্রয়োজন হিসাবে ব্যবহৃত হয়। চিত্রা প্রত্যুত্তর করল না। ভূমিকা ভুল কিছু বলেনি, কিন্তু সেই বা কী করতো? ওর মার খেয়ে অভ্যাস আছে। নিহত আদরের মানুষ, হর ননির পুতুল, সামান্য আঘাতে কেটে কেটে পরিচিত ঘোলাতে করে ফেলতো। চিত্রাকে নিরুত্তর দেখে ভূমিকা এবার পা বাড়িয়ে হাইবোর্ডের সামনে অংশটুকু নুসাইবার চিবুকে ঠকিয়ে তার মাথায় উঁচু করে চোখে চোখ রেখে বলল, নুসাইবার চিবুকে ঠকিয়ে তার মাথায় উঁচু করে চোখে চোখ রেখে বলল, কলিজার সাহস বেড়েছে। ব্যক্তিগত খোঁজ মেটাতে জুনিয়রদের চিপায় এনে শাসন করা হচ্ছে। মরায় পাখনা গজিয়েছে না? মস্তিষ্ক বরাবর বুলেট চুকে দেবে একদম। সব ল্যাটার চুকে যাবে। নুসাইবা স্থানকাল ভুলে ফুঁপিয়ে উঠল। হাত জোর করে বলল, আমার ভুল হয়ে গেছে, সরি আপু। ভূমিকার মাথায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে। সামান্য এপলজিতে গলার পাত্রী নয় সে। হাতের কঞ্চিটা নিহার দিকে এগিয়ে দিয়ে নুসাইবাকে বলল, ভুল করলে শাস্তি পেতে হয়, তোমারই নীতি। আমি শুধু রিপিট করছি, একটা সাউন্ডও যেন না হয়, ওকে? আই হেট নয়েজ বলে নিহাকে ইশারা করলো নুসাইবার পিঠে আঘাত করার জন্য। সুযোগ পেয়ে হাতছাড়া করলো না নিহা। প্রিয় বান্ধবীর প্রতিশোধটা নিয়েই নিল। দয়ামায়াহীন ভাবে একের পর এক আঘাত করতে লাগলো নুসাইবার পিঠে। মেয়েটা আটকে উঠে শব্দ করতে চাইল। ভূমিকা তার জুতার সামনে অংশ দিয়ে শক্ত করে নুসাইবার চিবুক ধরে থাকায় সেটা সম্ভব হলো না। গঙ্গানের শব্দটুকু গোপন করতে উচ্চ শব্দে বিলিভার গানটা সারল ভূমিকা। গানটায় কী যেন একটা আছে, অটোমেটিক এনার্জি বেড়ে যায়। নিহার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না। আনন্দ নিয়ে পেটাতে থাকলো তাকে। এক পর্যায়ে আঘাতের প্রকোপ লুটিয়ে পড়ল নুসাইবা। সহসায় নিহার হাত থেমে গেল। ভূমিকা চোখের ইশারায় ওকে সরে যেতে বলে নুসাইবা 3 চামকাজকে বলল, লিমিটের মধ্যে চামচামি করবা, নাহলে মারবে এখানে, সব কটা থাকবে কবরে। কথাটা ক্লিয়ার? ওরা মুখ ফুটে কিছু বলার সাহসটুকু পায় না। ভূমিকা আলগোশ লাফ দিয়ে বেঞ্চ থেকে নেমে যায়। চিত্রার পানে চেয়ে ভাবলেহীন গলায় বলে, খাবারের ধার শোধ করে দিলাম। এরপর থেকে এসব স্টুপিড কাজকর্ম দেখলে ফ্যানের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখবো তোমায়। ভূমিকা কারোর যত্নে গলে যাওয়া পাত্রী নয়, সে জ্বলন্ত আগুন। নিজেকে অক্ষত রেখে অন্যকে পোড়াতে তার ধর্ম। সো স্টেজ অন ফর মি বলেই সে গট গট শব্দ করে প্রস্থান করে। মেয়েটা অদ্ভুত, ঝড়ের মতো আসে আবার ক্ষণিকের মধ্যে হাওয়া। কি যেন একটা আসে তার কথায়। সবাই তাকে ভয় পায়, কিন্তু চিত্রা তার মাঝে নিজের প্রতিচ্ছবি দেখে। ভূমিকা চলে যেতেই নিহা আর সেও চটজলদি বেরিয়ে আসে। নিহা তার হাত ধরে আফসোসের সুরে বলে, সরি দোস্ত, আমার জন্য তোকে কষ্ট পেতে হলো। চিত্রা নরম সুরে বলল, কিছু হয়নি, আমি ঠিক আছি। এই ব্যাপারটা এখানেই সমাপ্ত হয়ে গেলে আরও বেশি ভালো থাকবো। নিহা উত্তেজিত হয়ে বলে, এই ঘটনা এখানেও কবরস্থ হয়ে গেছে। দেখলি না ওই বেটি আপুটা কীভাবে শাসালো ওদের? এরপর আর কারো কলিজায় এতখানি সাহস হবে না। উফ, আমি তার ব্যক্তিত্বের প্রেমে পড়ে গেছি। হাউ সুইট, হাউ সুন্দর, হোয়াট এ ফিগার, আহা হা। নেহার কথা শুনে বিরক্ত চোখে তাকালো চিত্রা, কিন্তু কিছুই বলল না। আপিত্রে জ্ঞান দান করা অনুচিত। এমনিতেই শরীর ভালো লাগছে না তার। মারির ব্যথায় জ্বর চলে আসবে বলে মনে হচ্ছে। এখন ভালোই ভালো এসব ঝামেলা মিটে গেলেই হয়, কিন্তু নিয়তির লিখন যে খণ্ডানো দায়, যেটাকে সামান্য ব্যাপার ভাবে ভুলে যেতে চায় দুজন, সেটাই মহামারী রূপে ধেয়ে ধ্বংস করে দিল তাদের জীবন। পরদিন ভোরবেলা নরম কুয়াশার চাদরে ঢেকে আসে আকাশটা। চারপাশে তখনও আঁধারে নিমজ্জিত। পেঁজাতুলের মতো মেঘরাশির মেলা বসেছে নভমণ্ডলে। মৃদু হাওয়া দুলছে জানালার পর্দা। হাওয়া খুব একটা ভালো না,
ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা এক প্রকট। আবহাওয়া শীতল থাকা সত্ত্বেও ঘেমে নেই, একাকার হয়ে গেছে চিত্রা। সবে জ্বরটা সেরেছে বিধায় কিঞ্চিৎ দুর্বল অনুভব করছে। গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। কি হয়েছিল মনে করতে ঘোলাটে দৃষ্টি মেলে সিলিংয়ের দিকে তাকায় সে। আচমকা তার মানসপটে ভেসে ওঠে কিছু চিত্র। গতকাল ক্লান্তি শরীরে কলেজ থেকে বাড়ি কোনো মতে সাবান নিয়ে ভেজা চুলেই গা এলিয়ে দিয়েছিল চিত্রা। হাতের তীব্র যন্ত্রণা আর ভেজা চুলে ঘুমানোর ফলে ভয়ানক জ্বরটা কাবু করে ফেলে তাকে। এরপর আর কিছু মনে নেই চিত্রার। একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে লয়ে শোয়া থেকে উঠে বসে। লম্বা একটা হামি তুলে লম্বাটে চিকন হাতখানা চোখের সামনে ধরে। ক্ষতটা এখনো শুকায়নি। কোনো ঔষধ না দেওয়ায় ভয়ঙ্করভাবে ফুলে উঠেছে জায়গাটা। চিত্রা আলতো করে মুঠো পাকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খুব যন্ত্রণা দিচ্ছে জায়গাটা, তাই অহেতুক বৃথা চেষ্টা করতে গেল না। এভাবেই সেরে দিল ক্ষতটাকে। ভীষণ ক্ষুধা লেগেছে চিত্রার। এ মুহূর্তে উঠে ফ্রেশ হয়ে কিছু না খেলে সে কোনো সময় জ্ঞান হারিয়ে বসবে। ও তখন আর কলেজে যাওয়া হবে না। কলেজে মিস দিলে পড়া বুঝবে না। তার পক্ষে আলাদা করে কোচিং কিংবা প্রাইভেট পড়া সম্ভব নয়। তাই সমস্ত ভাবনা সেরে ফেলে ফ্রেশ হতে গেল। ভোর 5:45। অন্যান্য দিনের মতোই ল্যাপটপে মুখ গুজে বসে আছে ভূমিকা। ফ্রিল্যান্সার হওয়ায় প্রায় রাত জাগতে হয় তাকে। অনেক দিন তো রাত পেরিয়ে দিনের সূচনা ঘটে যায়। কম্পিউটার স্ক্রিনে বুঁদ হয়ে থাকা ভূমিকা টের পায় না সেসব। সত্যি বলতে ও টের পেতে চায় না। জীবনের ভয়ঙ্কর অতীত থেকে পালিয়ে বাঁচতে চায় কেবল। এই সুন্দরতম পৃথিবী বিষাক্ত লাগে ওর কাছে। মৃত্যুকে আপন করতে মন চায়, কিন্তু একজনের গা ছুঁয়ে দেওয়া ওয়াদা বারংবার আটকে দেয় তাকে। ভীষণ রাগ লাগে ভূমিকার। খুন করে ফেলে ইচ্ছা করে মানুষটাকে, যে অলরেডি মৃত। তাকে আর কিভাবে মারবে সে? মানুষটা মৃত, এই উপলব্ধি পুনরায় রক্তক্ষরণ ঘটায় তার বুকের অন্তরস্থলে। মানুষটার হাসিমাখা মুখশ্রী, তার কণ্ঠস্বর আজও কানে বাজে ভূমিকার। বাস্তব লাগে সেসব, অথচ চোখ মেললে সেসব হাওয়ার মিলিয়ে যায়। ঘুমের অভাবে লালচে হয়ে যাওয়া চোখ জোড়া বুঝে চেয়ারে হেলান দেয় ভূমিকা। কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠা সব গুরুত্বপূর্ণ মেল, মেসেজ আর নোটিফিকেশন ওভাবেই পড়ে থাকে। আজ মানুষটা মত্ত অন্য কারো খেয়ালে। আচমকা পানির ঝাপটা চোখে মুখে পড়ায় চোখ মেলে তাকায় ভূমিকা। এতক্ষণ বহু কষ্টে আটকে রাখা চোখে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। বৃষ্টির বেগের সাথে তার কান্নার শব্দও বাড়ে। মেঘলা আকাশের পানে চেয়ে দাঁতে দাঁত চেপে শুধায়, সুখের কথা বলে শোকের কাফনে কেন জড়ালে আমায়? ভালোতে ছিলাম একলা জীবনে, কাঁধের বোঝা কমাবে বলে বুকের ক্ষত বাড়ালে কেন? চুপ থেকো না, উত্তর দাও বর্ষণ। আই নিড অ্যান্সার, স্পিক আপ ড্যাম ইট বলে ফোঁপাতে লাগে। তার চোখ মুখে জল করছে ক্রোধ আর কাতরতা। অজানা অভিমানে কণ্ঠনালীর রুদ্ধ, সবসময় গর্জন তর্জন করা মানুষটার কথা বলতে পারছে না। শিশুদের ন্যায় অবুঝ চোখের চেয়ে আসে স্রেফ। তার কষ্ট বাড়াতে বেলকনিতে আসন কালো অবনয় উকি দেয়। ভূমিকার চোখ বুজে অসহায়ের ন্যায় কেঁদে ওঠে। দুপাশে মাথা নাড়িয়ে বলে, তুমি কেবলই মিশে অবয়ব। আমার মানুষটা মিশে গেছে মাটিতে, তার দেহাংশে বিলীন হয়ে গেছে। আমার বলতে শুধু স্মৃতিটুকুই আছে। এতটুকু বলেই চোখ মুলে তাকায় ভূমিকা। অবয়বটা নেই, হারিয়ে গেছে অজানায়। ভূমিকা এবার ঠোঁটে ঠোঁট চেপে কেঁদে ওঠে। শ্বাস টেনে ফিসফিসিয়ে বলে, আর কখনো ফিরবে না সে। জড়িয়ে নিবে না আমায় বুকে, বর্ষণে বউ রানী বলে খেপাবে না। রাগ করলে পিঠে জড়িয়ে শহর ঘুরাবে না। অভিমান ভাঙাতে পায়ে পড়ে চোখের পানি ফেলবে না। ব্যথা পেলে অস্থির হবে না। অসুস্থ হলে কোলে তুলে
হেঁটে বেড়াবে না, আমার পছন্দ নয় বলে নিজের শখ কুরবানি দেবে না, তার মতো করে কেউ ভালোবাসবে না, বিড়বিড়িয়ে আরও নানান কথা বলে ভূমিকা। যতক্ষণ বৃষ্টি ঝরে ততক্ষণ আকাশে পানে চেয়ে উন্মুক্ত হয়ে বেসে রয়েছে অভিমানী চোখের চেয়ে শখানেকের অভিযোগের বুলি আওড়ায়। বর্ষা নামলেই বর্ষণের স্মৃতিকে দিক ভুলে বসে ভূমিকা। নিজের খোলস থেকে বেরিয়ে এসে নানান ধরনের পাগলামি করে। তার ভেতরকার হাহাকার, রাগ, অভিমান কিংবা অভিযোগ রূপে বেরিয়ে আসে। তার বেঁচে থাকার জন্য এটা খুবই জরুরি। রক্ত পাম্প করার যন্ত্র, কথার ভাব সইবার সক্ষমতা রাখে না। তার তো কেউ নেই দুঃখ শেয়ার করার মতো। এককালে যে ছিল সেও ফাঁকি দিয়ে পালিয়েছে। পুরোপুরি বিপরীত চরিত্রের হওয়া সত্ত্বেও নিয়তির লিখনে একে অপরকে হয়েছিল তারা। বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়েছিল। সে সুখ বেশি দিন স্থায়ী হয়নি। এক মরণব্যাধি অসুখ ধ্বংস করে দেয় সব কিছু। এতিম ভূমিকা নিজের একমাত্র প্রাণপ্রিয় স্বামীকে হারায়। এরপর আর সুখ ধরা দেয়নি তার জীবনে। একের পর এক ঝড় সামনে ভূমিকা নির্জীব হয়ে গেছে। কোনো কিছুর প্রতি আগ্রহ কাজ করে না তার। দুনিয়াটাকে মিশে মনে হয়, যেখানে বাস করে কিছু চরম স্বার্থপর মানুষ। এদেরকে জাস্ট ঘেন্না লাগে ভূমিকার। এজন্যই তো নিজেকে খোলসে আবৃত করে নিয়েছে। ঘড়ি কাঁটা তখন 6:30 বাজে। রান্নাঘরে ব্যস্ত হাতে কাজ করছে চিত্রা। নিজের পাশাপাশি ভূমিকার জন্য নাস্তা বানাচ্ছে। গতকাল বিকালে দারোয়ানের হাত দিয়ে কিছু বাজার পাঠিয়েছেন নিতু মেহবুব। চিত্রা সবটা দেখে নিয়ে ব্রেকফাস্টের জন্য ডাল আর পরোটা বানায়। দুপুরে আর আলাদা করে কিছু করবে না, আলু ভর্তা আর ডাল নিবে বলে ঠিক করে। তাছাড়া উপায় নেই, ফোলা হাতে জোর দিতে পারছে না। বেশি নাড়াচাড়া করতে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এ মুহূর্তে অসুস্থ হলে টিউশনি এবং পড়াশোনা দুটোই লাঠে উঠবে, যা একদমই চায় না সে। আনমনে এসব ভাবছিল চিত্রা। তার মধ্যে রান্নাঘরে প্রবেশ করে ভূমিকা। চিত্রা এক পলক তাকায়। ভূমিকার তেজদীপ্ত মুখটা মলিন দেখাচ্ছে, চোখগুলো কিঞ্চিত ফোলা। চিত্রার মন আঁকুপাকু করে উঠল কারণ জিজ্ঞেস করার জন্য, কিন্তু সাহস করে উঠতে পারল না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিনে স্বরে বলল, আপু, আপনার জন্য সিদ্ধ আটার রুটি বানিয়েছি। ব্যাস, আর কিছু বলতে পারল না। এতটুকু বলেই ফাঁকা ঢোক গেল। ভূমিকা ব্রেড হাতে নিয়ে টোস্টারের দিকে আগাচ্ছিল। চিত্রা কথায় থেমে গিয়ে তার চোখে চোখ রেখে শীতল গলায় শুধালো, কোন স্বার্থে এত দরদ দেখাচ্ছ? আম নট গণনা সেভ ইউ ওয়ান মোর টাইম, সো এসব সিলি কাজ কর্ম করে নিজের খরচা বাড়িও না, পরে আফসোস হবে। নিমিষেই চিত্রার কৌতূহল দম ফাটানো হাসি স্বরূপ না চাইতেও ঠিক করে হেসে ফেলে। কোনো মতে হাসি আটকে গ্যাস অফ করে চা বানানো শেষ। খুব চমৎকার সুগন্ধ ভেসে আসছে। চায়ের পাতিল নামিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে দুটো কাপে ঢেলে নেয়। একটা কাপ ভূমিকার দিকে বাড়িয়ে দিয়ে বলে, সুগার ছাড়া করালিকে দিয়ে বানিয়েছি। কান্নায় ভেঙে যাওয়া গলার জোর ফেরাতে কার্যকরী ভূমিকা পালন করে। চিত্রার হাসির কারণ উদ্ঘাটন করার জন্য ভ্রু কুঁচকে চেয়েছিল ভূমিকা। আচমকা শেষোক্ত বাক্যটা শুনে চোখ মুখ শক্ত হয়ে যায় তার। তাতে দাঁত পিষে গম্ভীর গলায় শুধালো, মস্কারি করছো? জানের ভয় নেই? সেদিন দেখোনি কীভাবে মারলাম ওদের? হুট করে কোত্থেকে যেন সাহস পেয়েছে চিত্রা। হাতের কাপটা আরেকটুখানি ভূমিকার দিকে ঠেলে ধরে বলে, অসহায় মানুষদের দুঃসাহস থাকে না। অবশ্যই ভয় পাই আপনাকে, কিন্তু স্বার্থের জন্য কিছু করি না, না তো আপনার থেকে সাহায্য পাওয়ার লোভে। তেল দিচ্ছি। 2 দিন একটু হলেও চিনেছি আপনাকে, বুঝেছি আপনার মন মানসিকতা। যাকগে সেসব কথা, নিশ্চিন্ত থাকুন। স্বার্থপূরণ তো দূরে থাক, মৃত্যুর পূর্বে এক ফোঁটা পানিও চাইব না বিনিময় হিসাবে। এই প্রথম কারো কথায় থমথমে খেলো ভূমিকা।
কিছু একটা ভেবে বাড়ন্ত কাপটা হাতে নিয়ে কৌতূহল গলায় শুধালো, তাহলে এসব কেন করছো? আমি কেমন জানার পরও এত আদিক্ষেতার মানে কি? চিত্রা সাবলীয় গলায় জবাব দেয়, এসব করছি শুধুমাত্র নিজের মনের খোরাক মেটাতে। একাকিত্ব ভয়ঙ্কর, মৃত্যুর ভয়কেও ছাপিয়ে দেয়। আমি এই অসহায়ত্ব নিয়ে মরতে চাই না। এই যে নাস্তা করার বাহানায় আপনি আমার সাথে টেবিলে বসবেন কিংবা সহজ করে দুটো কথা বলবেন, এততে কি আমার স্বার্থ? ভূমিকার বুকের ভিতর কিছু একটা ভেঙে চুরে যায়। সে ভাবুক হয়। একটা মেয়ে কর্তা নিঃস্ব হলে এমন করে বলতে পারে। ঠিক কতটা অসহায় হলে শুধুমাত্র তার সঙ্গ পাওয়ার জন্য ব্যথাযুক্ত হাত নিয়ে তার জন্য নাস্তা বানায়। মনের ভেতরটা একটু নরম হলেও সেটা প্রকাশ করল না। বাহিক শক্ত আচরণ বজায় রেখে বলল, এটাই লাস্ট টাইম। আর যেন এমন কিছু করতে না দেখি। যেহেতু একটাই টেবিল, তাই সকাল আর দুপুরের খাবারটা একসাথেই খাওয়া পড়বে। তার জন্য আলাদা করে কষ্ট করে কিছু বানাতে হবে না তোমায়। নরম সুরে বলতে চাইলেও কেমন যেন কঠিন শোনালো কথাগুলো। ভূমিকা নিজেই বিরক্ত হলো চিত্রা মলিন মুখখানা দেখে। কি করবে বুঝতে না পেরে বলল, দাঁড়িয়ে আছো কেন? যাও টেবিলে বসো। দেরি হলে ক্লাসে ঢুকতে দেবে না স্যার। ক্লাস ফাঁকি দেওয়ার ধান্দা করলে নিতু মেহবুব ছক্কা মেরে সাধনা তলায় বসাবে। চিত্রা ঠোঁটে ঠোঁট চেপে হাসল। ভূমিকার সাথে বসে চুপচাপ নাস্তা সারল। বগা মোটকের ঘন ডালের সাথে সিদ্ধ ডিম, রুটি, জমে ক্ষীর। রান্নাতে এত সুস্বাদু হয়েছে, ভূমিকা না চাইতেও রুটির পাশাপাশি একটা পরোটা খায়। খেতে খেতে আচমকা কিছু একটা মনে পড়ে। ন্যাপকিনের হাত মুছে সাবলীয় গলায় চিত্রাকে বলে, নিতু ম্যাডাম তোমাকে দেখা করতে বলেছেন। চিত্রার বুক ঢক করে ওঠে। যেটার ভয় ছিল সেটাই হলো। নিতু মেহবুব কী রিয়াক্ট করবে ভেবে গলা দিয়ে আর খাবার নামল না। ওর মুখাবয়ব লক্ষ্য করে ভূমিকা বলে উঠল, জীবনে যত ভয় করে চলবে ততই ভীতিকর পরিস্থিতিতে পড়বে। অন্যকে সম্মান করতে গিয়ে আত্মসম্মান হারালে কাটতে হবে আড়ালে। সমীহ করে চলতে যেও না, দুনিয়া তোমার সম্মান দেবে না, জাস্ট পায়ে পিষে ফেলবে। করা হলেও কথাগুলো সত্য। চিত্রা দ্বিরুক্তি করল না, মস্তিষ্কে গেঁথে নিল। নাস্তা সেরে চটপট রেডি হয়ে জুতো পেয়ে সিঁড়ি ভেঙে নিচে নামলো। নিতু মেহবুবের সাথে দেখা করে কলেজে যেতে হবে। নিতু মেহবুবের ড্রয়িং রুমে বসে আছে চিত্রা। ভদ্রমহিলা রান্নাঘরে ব্যস্ত। কঠিন স্বরে চিত্রাকে অপেক্ষা করতে বলে নাস্তা বানাতে গেছেন তিনি। চিত্রা অসহায়ের মতো বসে আছে। ফাঁকে একবার ক্লাসের কথা বলায় বেশ জোরদার ধমক খেয়েছে। ওদিকে হাতে মাত্র 8 ঘন্টা সময় আসে। এরপর ক্লাস শুরু হয়ে যাবে। তখন আর ক্লাসে ঢোকার সুযোগ থাকবে না। চিত্রাকে উদ্ধার করতে বোধ হয় ভূমিকার আগমন ঘটে। কালো টি শার্টের উপর ডার্ক ব্লু কালার ডেনিম জ্যাকেট জড়িয়েছে। হালকা লালচে বর্ণের চুলগুলো পিঠময় ছড়িয়ে আছে। কালো স্কিনে প্যান্টের সাথে মানানসই উঁচু জুতা পরেছে। এক কথায় লেডি মাফিয়া টাইপের কিলার লুক। ভূমিকার গায়ের রং উজ্জ্বল ফর্সা হওয়ায় ভীষণ সুন্দর দেখাচ্ছে তাকে। চিত্রা পরপর 3 বার মাশাআল্লাহ বলে। নিতু মেহবুবের বাসায় ঢুকে চিত্রাকে বসে থাকতে দেখে যা বোঝার বুঝে যায় ভূমিকা। মনে মনে তাকে বিশাল এক ঝাড়ি মেরে ভদ্রভাবে নিতু মেহবুবকে ডাকে। তার ডাক শুনে পরিমরি করে ছুটে আসেন তিনি। মুখে টান টান হাসি ঝুলিয়ে আদর মাখা গলায় বললেন, তুমি এসেছ? কেমন আছো মা? ভূমিকা ভাবলে হীন গলায় জবাব দেয়, আলহামদুলিল্লাহ ম্যাম। আপনি? নিতু মেহবুব সহজ গলায় জবাব দিলেন, এই তো আছি। কাজ আর ব্যক্তিগত টানাপোড়েনে অতিষ্ঠ জীবন। তোমার খবর বলো, কোনো দরকার এসেছিলে? ভূমিকা একটা টাকার ভান্ডিল ধরিয়ে দিয়ে বলে, আগামী 1 বছরের ভাড়া। কখন সময় হবে না হবে তাই মাস প্রতি 7,000 আর হাবিজাবি বিল দিয়ে টোটাল 90,000 টাকা আসে।
আর একটা কথা বলার ছিল। টাকাটা পেয়ে নিতু মেহবুব সুধান, কী কথা বলো? ভূমিকা আর চোখে চিত্রার দিকে চেয়ে তাকে মিশে ধমক দিয়ে বলে, কোন বিভাগে বসে আছো? ক্লাসের সময় যে পেরিয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল আসে? ফাঁকিবাজ কোথাকার। চিত্রা বুঝে যায় ভূমিকার ইশারা ও এক পলক নিতু মেহবুবের দিকে চেয়ে এক দৌড়ে গেট পেরিয়ে যায়। তার এখনও দুঃসাহস দেখে রুষ্ট হন নিতু মেহবুব। ভূমিকার আলগা কর্ষণ পছন্দ হয় না ওনার। তাকে ভাবনায় ডুবে যেতে দেখে ভূমিকা বলে, আমার নয়, পছন্দ নয়। নিরিবিলি বলেই সুন্দর বাসা ছেড়ে এই পুরাতন বিল্ডিংয়ে বাসা নিয়েছি। এই মেয়ের থেকে শুনলাম বাসায় নাকি বাচ্চারা পড়তে আসবে। এটা আমি অ্যালাউড করতে পারবো না। নিতু মেহবুব দ্বিধায় পড়ে যান। কোনোভাবেই ভূমিকার বিরুদ্ধে যাওয়া যাবে না। এমনটা হলে চিত্রার খাওয়ার খরচটুকু ওনাকেই বহন করতে হবে। দোতনায় পড়ে গেলেন তিনি। ঝোপ বুঝে কোপ মারল ভূমিকা। গলা ঝেড়ে বলল, আমি কদিন যাবৎ পিএ খুঁজছিলাম, ঘরের কাজের পাশাপাশি রান্নাবান্না করতে পারে এমন কেউ। মেয়েটা দেখলাম সবই পারে। আপনি চাইলে ওকে আমার পিএ হিসাবে রাখতে পারি। বেতন 1020 দিব, হবে না? নিতু মেহবুব চকিতে তাকান। ভূমিকা এ কথা বলছে তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওনার। মানুষকে অবিশ্বাস করা ভূমিকা তার কাছে পিএ পোস্টের জন্য মেয়ে চাইছে। ব্যাপারটা হজম করতে পারছেন না তিনি। বিস্মিতভাবে লুকিয়ে মিশে হাসি টেনে তিনি বললেন, উত্তম প্রস্তাব। ওর সাথে কথা বলে তোমাকে জানাবো। ভূমিকা আর কথা না বাড়িয়ে চলে যায়। নিতু মেহবুব দ্বিধান্বিত হয়ে চেয়ারে বসে পড়েন। কি করবে ভেবে পান না। চিত্রার পিছনেও হিউজ টাকা খরচ হচ্ছে। এই বদরাগী মেয়েটার অফার অ্যাকসেপ্ট করলে খরচটা শূন্যের কোঠায় নেমে আসবে। কিন্তু এতে করে চিত্রার উপরে প্রভাব খাটাতে পারবে না তিনি। তাকে শাসন করার একত্বীয় থাকবে না। মেয়েটাকে কন্ট্রোল করা যাবে না। চিত্রা তো তার মহড়া। ওকে গ্রাম থেকে তুলে এনেছেন নিজের স্বার্থের জন্য। স্বার্থ হিসাবে মেলাতে তিনি ডুবে গেলেন অতীতের স্মৃতিচারণে। চিত্রার মা তথা চৌতি বেগম ছিলেন বিশ্বসুন্দরী। তার পেছনে অসংখ্য মানুষ পাগল ছিল, কিন্তু সাহসী এবং চরিত্রবান হওয়ায় কখনোই কাউকে পাত্তা দেননি। তিনি ছিলেন মেম্বার সাহেবের মেয়ে। এলাকার তার দাপটে ছিল অন্যরকম। নিতু মেহবুব দরিদ্র পরিবারে অতি সাধারণ ঘরের মেয়ে ছিলেন। একসাথে স্কুলে যাওয়ার সুবাদে দুজনের মধ্যে খুব চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। একে অপরকে অন্ধের মতো ভীষণ বিশ্বাস করতেন তারা। একজন ব্যথা পেলে অন্যজনের চোখে জল জমত। ভালোবাসার কোনো কমতি ছিল না। অনেকেই জ্বলত তাদেরকে দেখে। শিক্ষকেরা উদাহরণ হিসাবে পেশ করতেন তাদের সম্পর্কটাকে। সব কিছু ঠিকঠাক যাচ্ছিল। এসএসসি দিয়ে কলেজে পড়ার জন্য ঢাকায় এক আত্মীয় বাসায় এসে ওঠেন তারা। যদিও নিতু মেহবুবের পরিবার তাকে আর পড়তে দিতে চায়নি, কিন্তু চৌতি বেগমের অনুরোধ এবং তৎপরতার জন্য বাধ্য হয়ে তারা সায় দিয়েছিলেন। চেয়ারম্যানের একমাত্র কন্যাকে রুষ্ট করার সাহস ছিল না কারোর। নিতু মেহবুবের সমস্ত খরচ বহন করতেন চৌতি বেগম। এটা নিয়ে কখনো বড়াই করেননি। উল্টো নিজের সবটুকু দিয়ে ওনাকে ভালো রাখার চেষ্টা করতেন। চিত্রার মতো উদার স্বভাবের ছিলেন তিনি। তার এখানেও মন মানসিকতা দেখে তৎকালীন মেয়েরা ছেলে আসিফ মাহতাব তার প্রেমে পড়ে যান। মিশিমিশি প্রেম নয়, জটিল অঙ্কের কঠিন প্রেম। চৌতি বেগম পাত্তা দেননি। এসবকে ভুয়া বলে তুচ্ছ তাচ্ছিল্য করতেন। আফিফ সাহেব যেন বেলগাম ঘোড়া, দিক বিদিক শূন্য হয়ে কেবলমাত্র চৌতি বেগমকেই পিছু ছুটতেন। নিতু মেহবুবের কাছে বড্ড রোমাঞ্চকর লাগতো বিষয়টা। মায়াও হতো আফিফ সাহেবের জন্য। চৌতি বেগম ছিলেন অটল। তিনি কোনো মতেই গলতে চাননি। ভবিষ্যতে বিশাল কিছু হওয়ার স্বপ্ন ছিল তার। স্বপ্নটা স্বপ্নই রয়ে যায়। মনে অজান্তেই
আফিফ সাহেবের প্রেমে পড়ে যান তিনি। প্রেয়সী সারা পেয়ে মেয়র পাত্র আফিফ সাহেব তখন উন্মাদ পুরুষ। এখনকার মতো নোংরামি বলতে কিছু ছিল না তখন। হাত ধরা দূরের বিষয়, চোখাচোখি হলেই লজ্জায় লুয়ে পড়ত তারা। 1 বছরের সম্পর্কে 364খানা চিঠি আদান প্রদান করেছিল ডাকযোগে। 65তম চিঠি লেখা হলেও কাঙ্ক্ষিত ঠিকানায় যায়নি। তার পূর্বে ঘটে গিয়েছিল অঘটন। চেয়ারম্যান সাহেবের কান অবধি পৌঁছে গিয়েছিল মেয়ের প্রেমের খবর। সেটা আর কেউ নয়, বরং নিতু মেহবুবই জানিয়েছিল। ঘৃণ্য কাজটা করার কারণ ছিল, তিনি ভীষণ রকমের ভালোবেসে ফেলেছিলেন আফিফ মাহতাবুক নামক মাথা পাগল মানুষটাকে। যে কোনো মূল্যে তাকে নিজের করে পেতে চাওয়ার দরুণ বিশ্বাসঘাতকতা করেছিলেন প্রাণপ্রিয় বান্ধবীর সাথে। একটা বারও ভাবেননি পরিণতি সম্পর্কে। এরপরের ঘটনা ছিল হৃদয় বিদারক। চেয়ারম্যান সাহেব ওনার মেয়েকে জোর জবরদস্তি করে তুলে দেন এক জালিম পুরুষের হাতে। চৈতি বেগম চরম অমতে সম্পন্ন হয় বিবাহ কার্যক্রম। প্রেমিকার বিয়ের খবর কানে পৌঁছাতেই ঢাকা ছেড়ে রংপুরে এসে হাজির হয় আফিফ সাহেব। তার হৃদয় কাঁপানো কান্নার স্বর আর আহাজারি আজও কানে বাজে নিতু মেহবুবের। মাথা পাগল লোকটা যতক্ষণ উন্মাদের মতো দৌড়ে আসে, ততক্ষণও সব কিছু শেষ হয়ে গিয়েছিল। নিতু মেহবুব কবুল করে নিয়েছিলেন অন্য কাউকে। একমাত্র মেয়ের বিবাহ ঝামেলা করার জন্য গ্রামের ছেলেপুলে দিয়ে আফিফ সাহেবকে গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করেন চেয়ারম্যান সাহেব। সেই নির্মমতা থামানোর জন্য আকুতি পর্যন্ত করেছিলেন চৈতি বেগম, কিন্তু তিনি থামেননি। মেয়ের ছেলে বলে প্রাণ বাঁচিয়ে রেখেছিলেন কেবল। চৈতি বেগম সইতে পারেননি পিতার নিষ্ঠুরতা। এজন্য বিদায়ের পর জীবিতকালে আর কোনো দিন চেয়ারম্যান বাড়িতে পা রাখেননি। না তো বলেছিলেন কোনো কথা। স্বামীর সংসারে খুব একটা সুখের ছিল না তিনি। প্রতিদিন কিছু না কিছু নিয়ে মারধর করা হতো তাকে। তার পিতার চোখে সুযোগ্য পাত্র আসলে একজন অযোগ্য স্বামী ছিলেন। নিতু মেহবুব শুনেছেন মৃত চৈতি বেগমকে শেষ গোসল দেওয়াতে আসা মহিলারা তার গায়ের ক্ষত দেখে আটকে উঠেছিলেন। সারা বাড়ি জেনেছিল মৃত মানুষটাকে ঠিক কতটা নৃশংসভাবে একটু একটু করে মারা হয়েছে। প্রিয়তমার মৃত্যু আফিফকে ভেঙে চুরে গড়িয়ে দেয়। সে ভেবেছিল কোনো একদিন কিংবা শেষ বয়সে মানুষটাকে নিজের করে পাবে। এই আশার অপেক্ষা করেছিল। তাকে আরও একবার ঠকিয়ে মানুষটা চিরকালের জন্য হারিয়ে যায়। আফিফ তাকে শেষবার দেখতে পায়নি, সে সুযোগ তার হয়নি। কিন্তু কবর পরিদর্শন করেছে এবং এখনও তার বহাল আছে। আফিফ চিত্রলেখাকে একবার দেখতে চেয়েছিলেন, কিন্তু আশিকুর শিকদার তা মঞ্জুর করেননি। এত কিছুর ভিড়ে নিতু মেহবুবও সেই মানুষটাকে নিজের করে পাননি। বহু চেষ্টা করেছেন, পাগলামি করেছেন, কিন্তু আফিফ সাহেব বারংবার একটা কথাই বলে, তাকে ফিরে দিয়েছে। আমার পাশে অন্য নারীর ছায়ামূর্তি তার পছন্দ নয়। সেখানে বেগানা নারীর জীবনসঙ্গী কীভাবে বানায়? কিছু মানুষ অসম্ভব রকমের ভালোবাসার ক্ষমতা নিয়ে জন্মায়। আফিফ সাহেব তন্মধ্যে অন্যতম। একজনকে ভালোবেসে নিজের সমস্তটাই উৎসর্গ করে দিয়েছেন তিনি। আজও বুক পকেটে সেই চিঠিখানা হাতে ওনার। চৈতি বেগম কবরে গিয়ে প্রত্যেকবার সেই চিঠি পড়ে শুনিয়ে জবাবের আশায় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন। তার পাগলামির অন্ত নেই। এত কিছুর পরেও ওই মাথা পাগল মানুষটাকে নিজের করে পাওয়ার লোভ ছাড়তে পারেননি নিতু মেহবুব। তাই তো চিত্রলেখাকে নিজের সাথে করে এনেছেন। ওকে দত্তক নেওয়ার বাহানায় যদি মানুষটার জীবনের সাথে জড়িয়ে যাওয়া যায় তবে তো ক্ষতি নেই। মূলত একজন চিত্রা নামক উটকো ঝামেলাকে স্বেচ্ছায় নিজ গৃহে ঠাঁই দিয়েছে।
অথচ তিনি ঘুণাক্ষণও টের পাননি। এই কুচিন্তা ঠিক কত বড় সর্বনাশ ঘটাতে চলেছে। বাচ্চা দত্তক নিতে গেলে দম্পতি হওয়া লাগে। নীতি মেহবুব চিত্রাকে দত্তক নিতে চাওয়ার বাহানা আফিফ মাহতো বউ হতে চান, এজন্য চিত্রাকে ঠাঁই দিয়েছেন। গল্পটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।